আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিরাজ। আজকে আমি তোমাদের নেব পরিবেশ রসায়ন লেকচার 3। প্রথমে আগে যে টপিক গুলো আছে দেখে নিই। আরেনিয়া অ্যাসিড ক্ষারক তত্ত্ব, ব্রনস্টেড লাউরি তত্ত্ব, অনুবাদী অম্লক্ষারক, অ্যাসিড ক্ষারকের লুইস তত্ত্ব, অ্যাম্ফোটেরিক যৌগ বা উপধর্মী যৌগ, দেন পর্ব সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড, দেন উইন্কলার আয়োডোমেট্রিক পদ্ধতি। সেই আজকে এই কয়টি টপিকেই আছে। দেন আমরা কিছু সৃজনশীল এবং এমসিকিউ প্র্যাকটিস করব। তাহলে প্রথমে আসি ব্রনস্টেড লাউরি তত্ত্ব ও অনুবন্ধী অম্লক্ষারক। ফার্স্টে আছে আমাদের আরেনিয়াস অ্যাসিড ক্ষারক। তাহলে ফার্স্টে আমরা পড়বো আরেনিয়াস অ্যাসিড এবং আরেনিয়াস ক্ষারক। তাহলে আরেনিয়াস অ্যাসিড বলতে আমরা কোনটা বুঝবো? আরেনিয়াস এর মধ্যে অ্যাসিড বলতে আমরা অ্যাসিড হলো যেটা যে যৌগটা বা আয়নটা হাইড্রোজেন আয়ন দান করবে, যেটা হাইড্রোজেন আয়ন দান করবে সেটা হলো আরেনিয়াস অ্যাসিড। আর আরেনিয়াস ক্ষারক হলো যে যৌগটা আয়নটা হাইড্রোক্সিল আয়ন দান করবে। তাহলে আরেনিয়াস অ্যাসিড এর উদাহরণ মনে করি HCl গ্যাস জলীয় দ্রবণে একুয়াস সলিউশনে যদি দেই তাহলে H প্লাস দান করে Cl মাইনাস। যেহেতু HCl টা হাইড্রোক্লোরিক হাইড্রোজেন ক্লোরাইডটা জলীয় দ্রবণে H প্লাস দান করে, তাহলে এটা বলতে পারি আমরা আরেনিয়াস অ্যাসিড। ক্ষার যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড এর যদি জলীয় দ্রবণ নেই মানে পানিতে দেই, জলীয় দ্রবণে দেখা যায় যে সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন হয়। যেহেতু এটা OH মাইনাস উৎপন্ন করে সেই জন্য এটা হলো ক্ষারক। এখানে তো জলীয় দ্রবণের ক্ষেত্রে, কিন্তু যখন আমরা একটা অ্যাসিডের একটা ক্ষারক এখানে দেবো যেমন HCl আর NaOH, দুইটা মিলে দেখা যাবে যে সোডিয়াম ক্লোরাইড আর পানি উৎপন্ন হবে। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা H প্লাস আয়ন দান করে, Cl থাকবে, Cl মাইনাস থাকে, আর সোডিয়াম হাইড্রোক্সাইড OH দান করে Na প্লাস, Na প্লাস Cl মাইনাস মিলে সোডিয়াম ক্লোরাইড। যেহেতু HCl টা হাইড্রোজেন আয়ন দান করলো সেই জন্য HCl টা হলো অ্যাসিড, এবং সোডিয়াম হাইড্রোক্সাইড OH মাইনাস আয়ন দান করছে, হাইড্রোক্সিল আয়ন দান করছে, এই জন্য এটা হলো ক্ষারক। এটা তার মতে আরেনিয়াস অ্যাসিড। তাহলে আরেনিয়াস এর মধ্যে আরেনিয়াস অ্যাসিড হলো যে যৌগটা বা আয়নটা হাইড্রোজেন আয়ন দান করবে, আর আরেনিয়াস ক্ষারক হলো যে যৌগটা বা আয়নটা হাইড্রোক্সিল আয়ন দান করবে। তাহলে নেক্সটে আসি ব্রনস্টেড লাউরি তত্ত্ব অনুবন্ধী অম্লক্ষারক। এখন ব্রনস্টেড লাউরির মধ্যে অ্যাসিড হলো যেটা H প্লাস মানে হাইড্রোজেন আয়ন দান করবে, আর ক্ষারক হলো যেটা হাইড্রোজেন আয়ন গ্রহণ করবে। কারণটা কি, কেন ব্রনস্টেড লাউরি ইয়েতে যেমন অ্যামোনিয়া গ্যাস, এখানে আরেনিয়াস অ্যাসিডের ক্ষেত্রে আরেনিয়াস অ্যাসিড ক্ষারক তত্ত্বের ক্ষেত্রে আমরা বললাম যে অ্যাসিড হলো হাইড্রোজেন আয়ন দান করবে, যেটা ক্ষারক হাইড্রোজেন আয়ন গ্রহণ করবে। কিন্তু অ্যামোনিয়া NH3, অ্যামোনিয়া দেখা যায় যে HCl এর সাথে বিক্রিয়া করে
বা পানির সাথে যদি বিক্রিয়া করাই অ্যামোনিয়া গ্যাসের, তাহলে NH HCl অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করাই তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। আবার পানির সাথে যদি বিক্রিয়া করে, পানির সাথে বিক্রিয়া করালে তাহলে কি হবে? হুম, এটা আরেক জায়গায় লিখি, যে অ্যামোনিয়া প্লাস পানি, তাহলে এখানে দেখা যাবে যে NH4 প্লাস, এখানে একটা H প্লাস এ নিয়েছে, তাহলে OH এখানে থাকবে, এখানে থাকবে OH মাইনাস। এখানে এইটা অ্যামোনিয়াম, অ্যামোনিয়াটা হলো আমরা জানি অ্যামোনিয়া ক্ষার, এখানে আরএনএস এর মতে হইলো ক্ষারক বলতে কি বোঝায়, অ্যামোনিয়াটা এখানে ক্ষারক, তবে আরএনএস এর মতে ক্ষারক হলো ওএইচ মাইনাস যে দান করবে, কিন্তু অ্যামোনিয়াতে ওএইচ তো নাই, সেজন্য আরএনএস অ্যাসিড ক্ষারকের মতে সবগুলো সবগুলো ক্ষারকই তো ক্ষারক মিলবে না। সেই কারণে আমরা এখন আসবো ব্রোনস্টেড লাউরি তত্ত্বে। ব্রোনস্টেড লাউরি তত্ত্বে অ্যাসিড হলো যেটা, যে যৌগটা H প্লাস দান করবে বা যে আয়নটা H প্লাস দান করবে, ক্ষারক হলো যে আয়নটা বা যৌগটা H প্লাস গ্রহণ করবে। যেমন একটু আগে বিক্রিয়াটা দেখলাম, অ্যামোনিয়া পানির সাথে বিক্রিয়া করে কি হয়, যে H প্লাস গ্রহণ করে NH4 হবে আর OH মাইনাস হবে। তাহলে এখানে অ্যামোনিয়া যেহেতু H প্লাস আয়ন গ্রহণ করলো, তাহলে বলা যায় অ্যামোনিয়াটা একটা ক্ষারক। আর পানি H2O থেকে হাইড্রোক্সিল আয়ন, হাইড্রোজেন ত্যাগ করেছে, পানি যেহেতু হাইড্রোজেন ত্যাগ করেছে এই জন্য পানি এখানে অ্যাসিড, অ্যাসিডের ভূমিকা রাখে, এখানে H2O না অ্যাসিড। আবার সালফিউরিক অ্যাসিড দেখা যায়, সালফিউরিক অ্যাসিডের সাথে যদি পানির বিক্রিয়া ঘটাই H2O, তাহলে এখানে সালফিউরিক অ্যাসিড একটা H প্লাস দান করবে, HSO4 মাইনাস হবে, আর পানিটা একটা H প্লাস গ্রহণ করবে, মানে H3O প্লাস হবে। যেহেতু H2SO4 H প্লাস দান করেছে এই জন্য H2SO4 হলো অ্যাসিড, ব্রোনস্টেড লাউরি অ্যাসিড, আর H2O হলো এখানে, যেহেতু H প্লাস গ্রহণ করেছে এখানে H2O হলো ক্ষারক। একইভাবে HNO3 H2O এর সাথে যদি বিক্রিয়া করি তাহলে H প্লাস দান করবে, NO3 মাইনাস উৎপন্ন হবে আর H3 প্লাস, H3O প্লাস উৎপন্ন হবে। তাহলে এখানে NO3 টা হলো অ্যাসিড, যেহেতু H প্লাস দান করেছে আর H2O H প্লাস গ্রহণ করেছে এই জন্য এটা H2O হলো ক্ষারক। অনুবন্ধী অম্ল ক্ষারক, আমরা জানি অ্যাসিড H প্লাস দান করে, যেমন HCl, H জলীয় দ্রবণে নিলে H প্লাস দান করবে, Cl মাইনাস উৎপন্ন হবে। তাহলে অ্যাসিড থেকে আমরা H প্লাসটা যখন বাদ দেবো দান করবে, তারপর যে আয়নটা থাকবে সেটা হলো অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক।
একইভাবে যদি সালফিউরিক অ্যাসিড H2SO4 একটা অ্যাসিড H প্লাস যদি দান করে তাহলে থাকবে HSO4 মাইনাস H প্লাস দান। তাহলে এখান থেকে একটা H বাদ দিলে HSO4 মাইনাস হবে, তাহলে এটা সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক হলো HSO4 মাইনাস মানে হাইড্রোজেন সালফেট বা বাই সালফেট। এটা হলো সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক। যদি একটা ক্ষারক H প্লাস যখন গ্রহণ করবে, যেমন যদি NH3 একটা H প্লাস গ্রহণ করার পর NH4 হলো, তাহলে যেহেতু H প্লাস গ্রহণ করলো, এই ক্ষারক H প্লাস গ্রহণ করলো, এখানে গ্রহণ করার পর যে যৌগটা বা আয়নটা হলো এটা হলো অনুবন্ধী অম্ল, ক্ষারকের হবে অনুবন্ধী অম্ল বা অনুবন্ধী অ্যাসিড। তাহলে NH3 H2O, এখানে আমরা রিঅ্যাকশন করাইলে NH4 প্লাস আর উৎপন্ন হবে OH মাইনাস। তাহলে NH3 হলো ক্ষার, H প্লাস গ্রহণ করার পর NH4 প্লাস হয়েছে, এখানে অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক NH3 এর অনুবন্ধী ক্ষারক হলো NH4 প্লাস। এখানে H2O যেহেতু H প্লাস দান করেছে, এজন্য H2 হলো অ্যাসিড, অ্যাসিডের অনুবন্ধী, সরি এখানে NH3 হলো ক্ষারক, NH3 যেহেতু H প্লাস গ্রহণ করেছে এই জন্য NH3 হলো ক্ষারক, এবং H প্লাস গ্রহণ করার পর যে আয়নটা হবে বা যৌগটা হবে সেটা হলো ক্ষারকের অনুবন্ধী অম্ল, সরি অনুবন্ধী অম্ল হবে। তাহলে NH3 হলো ক্ষারক আর H2 হলো অ্যাসিড, এখানে যেহেতু H প্লাস দান করেছে, তাহলে H প্লাস দান করার পর যে আয়নটা বা যৌগটা আছে এটা হলো অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক। তাহলে অনুবন্ধী অম্ল ক্ষারকের কনসেপ্টটা হলো অ্যাসিড যখন H প্লাস আয়ন দান করবে, দান করার পর যে আয়নটা বা যৌগটা উৎপন্ন করবে সেটা হলো অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক। আর ক্ষারক যখন H প্লাস আয়ন গ্রহণ করবে, H প্লাস আয়ন গ্রহণ করার পর যে আয়নটা বা যৌগটাতে পরিণত হবে, যে যৌগমূলকটাতে পরিণত হবে সেটা হলো ক্ষারকের অনুবন্ধী অম্ল। তাহলে তুলে দেওয়া হলে নেক্সট যাচ্ছি। নেক্সট, অ্যাসিড ক্ষারকের লুইস তত্ত্ব। তাহলে লুইস অ্যাসিড, লুইস ক্ষারক বলতে আমরা কি বুঝি? লুইস অ্যাসিড হলো যদি কোনো যৌগ বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে, মানে ইলেকট্রন যুগল গ্রহণ করে, তাহলে সেটা হলো লুইস অ্যাসিড। উদাহরণের মাধ্যমে আমরা জানবো ইলেকট্রন গ্রহণ করবে আর লুইস অ্যাসিড। আর লুইস ক্ষারকটা হলো ইলেকট্রন দান করবে।
যে যৌগটা ইলেকট্রন গ্রহণ করবে সেটা লুইস অ্যাসিড, দান করবে সেটা হলো লুইস ক্ষারক। এদের মধ্যে লুইস অ্যাসিডের মধ্যে ভাগ আছে, যেমন এক নম্বরে হলো ক্যাটায়নিক লুইক অ্যাসিড, ক্যাটায়নিক লুইক অ্যাসিডের উদাহরণ যেমন Cu2+, চারটা NH3 এর সাথে যদি বিক্রিয়া করে আমরা জানি অ্যামোনিয়ার সর্বশেষ কক্ষপথে থাকে, অ্যামোনিয়ার ইলেকট্রন বিন্যাস হলো, অ্যামোনিয়াতে 7টা ইলেকট্রন থাকে, তাহলে ইলেকট্রন বিন্যাস হলো 2, 5। তার মানে সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন আছে। 5টা ইলেকট্রনের 3টে ইলেকট্রন হাইড্রোজেনের সাথে শেয়ার করে, 2টা ইলেকট্রন থাকে। তাহলে একটা একটা অ্যামোনিয়াতে 2টা ইলেকট্রন, মুক্তজোড় ইলেকট্রন থাকে। তাহলে এখানে এখানে Cu এর সাথে 4টা অ্যামোনিয়া যদি আমরা বিক্রিয়া করি, এখানে হবে CuNH3 4, মানে এটা টেট্রা অ্যামিন কপার 2+। যারা ফার্স্ট পেপারের 3য় অধ্যায়ে পড়েছে অবশ্যই টেট্রা অ্যামিন কপার 2+ এর নামটি শুনেছে। তাহলে এখানে দেখা যায় যে এই অ্যামোনিয়াটা ইলেকট্রন এখানে কপারকে দান করবে, যেহেতু অ্যামোনিয়া এখানে দান করবে, অ্যামোনিয়া হলো লুইস ক্ষারক, আর Cu2+টা হলো লুইস অ্যাসিড। তাহলে ক্যাটায়নিক লুইস অ্যাসিড গুলো পদার্থ অক্সাইড লুইক অ্যাসিড। এখানে অযথা অক্সাইড লুইক অ্যাসিডের উদাহরণ হলো সালফার ডাইঅক্সাইড। যদি আমরা পানির সাথে বিক্রিয়া করাই তাহলে উৎপন্ন হবে এখানে H2SO3, মানে সালফিউরিক অ্যাসিড। এখানে ইলেকট্রনের সাহায্যে আমরা দেখাই যে সালফার ডাইঅক্সাইড, সালফারের সর্বশেষ কক্ষপথে 2, 8, 6, 6টা ইলেকট্রন থাকে। তাহলে 2টা অক্সিজেনের সাথে শেয়ার করবে, যেহেতু 6টা ইলেকট্রন থাকে, 2টা অক্সিজেনের সাথে 2টা ইলেকট্রন, 4টা ইলেকট্রন যাবে, আর 2টা ইলেকট্রন অবশিষ্ট থাকবে একটা সালফার ডাইঅক্সাইডে, আর 2টা ইলেকট্রন অবশিষ্ট থাকবে, 2টা অক্সিজেনের সাথে শেয়ার করবে। তাহলে এদিকে একটা অক্সিজেনের সাথে 2টা ইলেকট্রন শেয়ার করবে, আর 2টা ইলেকট্রন সালফার ডাইঅক্সাইডের অপোজিটে থাকবে। এখানে দ্বিবন্ধনের মাধ্যমে দেখাইতে পারি। তাহলে সালফার ডাইঅক্সাইডে সালফারের মুক্তজোড় ইলেকট্রন থাকে আরো 2টা,
তবে অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে 6টা ইলেকট্রন থাকে। 6টা ইলেকট্রনের মধ্যে 2টা ইলেকট্রন সালফারের সাথে শেয়ার করে। 2টা ইলেকট্রন যদি সালফারের সাথে শেয়ার করে, আরো 2 জোড়া মুক্তদের ইলেকট্রন থাকে। তাহলে এই অক্সিজেনের ক্ষেত্রে 2 জোড়া ইলেকট্রন থাকবে, এখানেও 2 জোড়া ইলেকট্রন থাকবে। আবার সালফারের তড়িৎ ঋণাত্মকতা হলো 2.1, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5। তাহলে অবশ্যই সালফারের যে ইলেকট্রন গুলো সেদিকে অক্সিজেনের দিকে মুভ করবে, মানে অক্সিজেনের দিকে টেনে নেওয়ার চেষ্টা করবে। এই সালফার কি আংশিক ধনাত্মক চার্জ প্রাপ্ত হবে, আর অক্সিজেন আংশিক ঋণাত্মক চার্জ প্রাপ্ত হবে। এখানে যদি দেখা যায় সালফার ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে, পানিতে ও ওএইচ বললাম, এখানে হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন, এখানে অক্সিজেনের সাথে যদি একটা করে শেয়ার করে, অক্সিজেনের দেখা যায় 2 জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন থাকে। সালফার ডাইঅক্সাইডে যেহেতু সালফারটা আংশিক ধনাত্মক চার্জ প্রাপ্ত হয়েছে, এখানে অক্সিজেনের ইলেকট্রন গুলো পানিতে অক্সিজেন যে আছে, অক্সিজেনের ইলেকট্রন গুলো সালফার নিজের দিকে টানবে। যখন সালফার ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করবে, তখন অক্সিজেনের ইলেকট্রন গুলো সালফার নিজের দিকে টানবে। এর ফলে তাহলে এইখানে সালফারের ইলেকট্রন যদি অক্সিজেন টানে, তাহলে কি হবে, অক্সিজেনটা ঋণাত্মক হবে, সালফারটা পজিটিভ হবে, কিন্তু সালফারের একটা হাত ফাঁকা থাকবে। তখন ওই হাতটাতে পানি গিয়ে ঢুকবে, ও H2O এই হাতটাতে গিয়ে ঢুকবে। ঢোকার পর নেক্সটে আবার এইখানে ও মাইনাস যেহেতু হলো, তাহলে এখান থেকে আবার একটা হাইড্রোজেন যদি সরাই দেই, এখান থেকে একটা যদি H প্লাস সরাই দিয়ে আবার যদি অক্সিজেনের এখানে দেই, তাহলে হবে H2SO3 সালফিউরিক অ্যাসিড। তাহলে সালফার ডাইঅক্সাইড, শুধু এইটুকু মনে রাখলে হবে, সালফার ডাইঅক্সাইড আর পানির যে বিক্রিয়াটা আছে এটা হলো অধাতব অক্সাইড লুইস অ্যাসিডের উদাহরণ। এই দুটো ক্যাটায়নিক লুইস অ্যাসিড আর অধাতব অক্সাইড লুইস অ্যাসিড অতটা ইম্পর্টেন্ট না। যেটা এক্সামে আসে সেটা হলো এই নেক্সট পেজে কি আছে, নেক্সট একটা পেজ অ্যাড করি। তাহলে এখন আসবো প্রশম অ্যাসিড, প্রশম লুইস অ্যাসিড কারণ। তাহলে 3 নম্বরে এর আগে পড়লাম অধাতব ক্যাটায়নিক লুইস অ্যাসিড, দেন অধাতব অক্সাইড লুইস অ্যাসিড, নেক্সট প্রশম লুইস অ্যাসিড কারণ। এটা আমাদের সিরিয়ালে আছে, অনেক প্রশ্ন কোশ্চেনে আছে প্রশম লুইস অ্যাসিড কারকের উদাহরণ হিসেবে। যেমন BF3 যদি NH3 সাথে বিক্রিয়া ঘটাই, তাহলে কি ঘটনা ঘটবে, BF3 মানে বোরন টেট্রাফ্লোরাইড, বোরনের সর্বশেষ কক্ষপথে 3টে ইলেকট্রন আছে। এই 3টে ইলেকট্রন আবার 3টা ফ্লোরিনের সাথে যদি শেয়ার করে, তাহলে বোরনের সর্বশেষ কক্ষপথে হলো 6টা ইলেকট্রন। তাহলে বোরনের সর্বশেষ কক্ষপথে 6টা ইলেকট্রন, বোরনের একটা হাত ফাঁকা থাকে। তাহলে এখানে বোরনের সাথে 3টে ফ্লোরিন বা বোরনের একটা হাত ফাঁকা আছে, মানে 2টা ইলেকট্রন বোরনের সর্বশেষ কক্ষপথে আমরা জানি 8টা ইলেকট্রন থাকলে ইলেকট্রন বিন্যাসটি সুস্থিতিশীল। তাহলে এখানে যদি কোনো যৌগ থেকে 2টা ইলেকট্রন নেয়, বোরনটা সুস্থিতিশীল হতে পারবে। এই জন্য এই যদি অ্যামোনিয়ার সংস্পর্শে আসে, অ্যামোনিয়াতে আবার কয়টা সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন, 5টার মধ্যে 3টে হাইড্রোজেনের সাথে শেয়ার করবে।
তাহলে অ্যামোনিয়া তার 5টা ইলেকট্রনের মধ্যে 3টা ইলেকট্রন হাইড্রোজেনের সাথে শেয়ার করবে, 2টা ইলেকট্রন অবশিষ্ট থাকবে। তাহলে হাইড্রোজেনের সাথে যদি শেয়ার করে 2টা ইলেকট্রন, এই 2টা ইলেকট্রন আবার যদি ব্রোন গ্রহণ করে, তাহলে ব্রোনের সুস্থিতিশীল থাকবে ওর 8টা ইলেকট্রন থাকবে, মানে অ্যামোনিয়ারও 8টা ইলেকট্রন থাকতেছে, মানে এ যদি একে শেয়ার করে দেয়, তাহলে এখানে দুইটাকে যদি অ্যাড করে দেই, ব্রোন টেট্রাফ্লুরাইড আর NH3 কে, তখন এরকম জন্য গঠন হবে। মানে এখানে তো NH3 টা কি ইলেকট্রনটা দান করলো আর BF3 টা ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে ইলেকট্রন যে গ্রহণ করে সেটা হলো লুইস অ্যাসিড। তাহলে এখানে BF3 টা হলো লুইস অ্যাসিড আর NH3 টা হলো লুইস ক্ষারক। তাহলে লুইস অ্যাসিড ক্ষারকের 3টা টাইপ দেখলাম। ফার্স্ট যেটা ছিল সেটা ক্যাটায়নিক লুইস অ্যাসিড। ক্যাটায়নিকের ক্ষেত্রে এখানে উদাহরণ যেটা পড়ছিলাম, কপার 2 প্লাস 4টে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে টেট্রাঅ্যামিন কপার 2 প্লাস আয়ন গঠন করে। এখানে অ্যামোনিয়ার 2টা ইলেকট্রন থেকে সর্ব মানে 2টা ইলেকট্রন যেহেতু থাকে, এই 2টা ইলেকট্রন কপার গ্রহণ করার পরে কপার হলো লুইস অ্যাসিড আর অ্যামোনিয়া লুইস ক্ষারক। এখানে আমরা বললাম সরি, এখানে সালফার ডাইঅক্সাইড অর্থাৎ অক্সাইড, সালফার ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করলে যে সালফিউরিক অ্যাসিড গঠন করে সেই বিক্রিয়াটা। এখানে দেখা যায় সালফার ডাইঅক্সাইডের সর্বশেষ কক্ষপথে 6টা ইলেকট্রন, যার 4টে ইলেকট্রন অক্সিজেনের সাথে শেয়ার করে, 2টা ইলেকট্রন ফাঁকা থাকে। তবে অক্সিজেন যেহেতু তড়িৎ নিরুত্তরতা বেশি, সালফার ডাইঅক্সাইডের ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে টানে, এই জন্য সালফার ডাইঅক্সাইড আংশিক ধনাত্মক আয়ন প্রাপ্ত হয়, হাইড্রোজেন না অক্সিজেন আয়নটা আংশিক ঋণাত্মক আয়ন প্রাপ্ত। তাহলে এখানে যদি পানির সংস্পর্শে আসার পর পানিতে যে অক্সিজেন ইলেকট্রন আছে, এই ইলেকট্রন গুলো যেহেতু সালফারে আংশিক ধনাত্মক আয়ন প্রাপ্ত হলো, সেই ইলেকট্রন গুলোকে নিজের দিকে টানে। সেই জন্য এখানে পানিটা মানে পানির অক্সিজেন যেহেতু ইলেকট্রন গুলো নিজের দিকে টানবে, দুইটাকে যদি অ্যাড করে দেই, তাহলে এরকম হবে মেকানিজমটা। দেন আবার এখান থেকে OH2 থেকে একটা এইচ ও এর কাছে অক্সিজেনের কাছে যাবে, তারপরে H2SO3 যেটাকে সালফিউরিক অ্যাসিড। নেক্সট বললাম প্রোসমোলয়েজ অ্যাসিড ক্ষারক। প্রোসমোলয়েজ অ্যাসিড ক্ষারকে 2টা যৌগ থাকবে, 2টা যৌগ, একটা যৌগের 2টা ইলেকট্রন কম থাকবে, একটা যৌগের 2টা ইলেকট্রন বেশি থাকবে, মানে একটা যৌগতে মুক্ত জোড় ইলেকট্রন থাকবে এক কথা। আর আরেকটা যৌগতে মানে অষ্টক পূরণ করতে, মানে সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন পূরণ হতে 2টা ইলেকট্রন যদি কম থাকে, তাহলে এখানে যেমন অ্যামোনিয়া আর BF3 এর মধ্যে BF মানে বোরনের সর্বশেষ কক্ষপথে 6টা ইলেকট্রন আছে, অ্যামোনিয়ার সর্বশেষ কক্ষপথে 2টা ইলেকট্রন বেশি আছে। অ্যামোনিয়ার ইলেকট্রন 2টা যদি বোরন নেয়, দেন এখানে দেখেন যেহেতু অ্যামোনিয়াটা ইলেকট্রন দান করলো এই জন্য লুইস ক্ষারক, আর বোরন টেট্রাফ্লুরাইড মানে BF3 টা গ্রহণ করলো এই জন্য লুইস অ্যাসিড। দুইটা যদি একখানে করে এটা যৌগ গঠন করবে। এম্পোরিক যৌগ মানে উভধর্মী যৌগ। কিছু কিছু যৌগ আছে উভধর্মী, অর্থাৎ অ্যাসিড ও ক্ষারক উভয়ের বৈশিষ্ট্য পালন করে। অ্যাসিড ও ক্ষারক উভয়ের ধর্মই মানে বৈশিষ্ট্য প্রদর্শন করে। অর্থাৎ কোনো সময় ইলেকট্রন মানে H প্লাস দান করে আবার H প্লাস গ্রহণ করে, যেমন H2O,
H2O NH3 এর সাথে যখন বিক্রিয়া করে তখন NH4 প্লাস OH মাইনাস উৎপন্ন হবে। এখানে যেহেতু অ্যামোনিয়া ক্ষারকের সাথে বিক্রিয়া করে H2 টা H প্লাস দান করেছে, এই জন্য H2O টা হলো অ্যাসিড। আবার H2O টা যদি HCl এর সাথে বিক্রিয়া করাই, এখানে উৎপন্ন হবে H3O প্লাস Cl মাইনাস। এখানে যেহেতু H প্লাস গ্রহণ করলো এই জন্য এখানে H2O টা হলো ক্ষারক। তাহলে পানিটা যেহেতু অ্যামোনিয়ার সাথে বিক্রিয়ার সময় H প্লাস গ্রহণ করেছে বা H প্লাস ত্যাগ করেছে, আবার HCl এর সাথে বিক্রিয়া করার সময় H প্লাস গ্রহণ করেছে, এই জন্য পানি অ্যাসিডের ধর্ম ধারণ করলো এবং ক্ষারের ধর্ম ধারণ করলো। এই জন্য পানি একটি উভধর্মী যৌগ। আবার Al2O3 মানে অ্যালুমিনিয়াম অক্সাইডটা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই, তাহলে সোডিয়াম অ্যালুমিনিয়াম লবণ উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে। যেহেতু ক্ষারকের সাথে বিক্রিয়া করলো লবণ পানি উৎপন্ন করলো, সেই জন্য Al2O3 টা হলো অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারক। আর আবার যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করালে উৎপন্ন হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, পানি। যেহেতু অ্যাসিডের সাথে অ্যালুমিনিয়াম অক্সাইড বিক্রিয়া করার পর লবণ এবং পানি উৎপন্ন হয়েছে, তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড এখানে হলো ক্ষারক। আরো কিছু উদাহরণ দেখি। HCO3 মাইনাস, HCO3 মাইনাসটা যদি OH মাইনাসের সাথে বিক্রিয়া করাই, তাহলে এখানে কি উৎপন্ন হবে? তাহলে H প্লাসটা দান করবে, দান করলে CO3 মাইনাস থাকবে, CO3 2 মাইনাস, দেন H2। তাহলে এখানে যেহেতু H প্লাস দান করেছে সেই জন্য হলো অ্যাসিড, আর OH মাইনাস হলো ক্ষারক। আবার HCO3 কে যদি পানির সাথে বিক্রিয়া ঘটাই, পানির সাথে বিক্রিয়া দিলে H2CO3 OH মাইনাস। পানির সাথে বিক্রিয়া করার পর পানি থেকে একটা H প্লাস যাবে, H প্লাস গ্রহণ করে H2CO3 হবে। আর পানিতে যেহেতু H প্লাস দান করেছে OH মাইনাস থাকবে, তাহলে HCO3 মাইনাসটা হলো, এর পানি যেহেতু H প্লাস দান করেছে সেই জন্য পানিটা হলো অ্যাসিড, আর এ যেহেতু H প্লাস গ্রহণ করেছে ক্ষারক। HPO4 মাইনাস, HPO4 মাইনাস কে আমরা যদি NH3 এর সাথে বিক্রিয়া করাই, উৎপন্ন হবে NH4 প্লাস PO4 মাইনাস। এখানে N2 মাইনাস হবে, দেন PO4 3 মাইনাস। তাহলে যেহেতু এর H প্লাস দান করলো সেই জন্য অ্যাসিড, আবার NH3 H প্লাস গ্রহণ করছে সেই জন্য ক্ষার।
HPO4 2 মাইনাস কে এমনের সাথে বিক্রিয়া করেছি এখানে। যদি HCl এর সাথে বিক্রিয়া করি তাহলে H2PO4 মাইনাস Cl মাইনাস বলবে, যেহেতু এখানে HPO4 2 মাইনাস একটা H প্লাস গ্রহণ করেছে এই জন্য সে ক্ষারক, আর HCl হলো অ্যাসিড। বলা আছে ক নম্বরে ভারী গ্যাসটি কত দূরত্বে হালকা গ্যাসটির সাথে মিলিত হবে। প্রশ্নটি এসেছিল সকল বোর্ড 2018-এ। বলছে ভারী গ্যাসটি কত দূরত্বে হালকা গ্যাসটির সাথে মিলিত হবে। তাহলে এখানে একটা কাজ নাম দেওয়া আছে, একদিকে x এর 3x, x এর পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 5, তার মানে x টা হলো বোরন, বোরন, আর y এর দেওয়া আছে 7 নাইট্রোজেন। তাহলে একদিকে BF3, অন্যদিকে ডান দিকে NH3। বলছে ভারী গ্যাসটি কত দূরত্বে হালকা গ্যাসটির সাথে মিলিত হবে। তাহলে ভারী কোনটা? তাহলে ভারী গ্যাসটি অ্যামোনিয়ার আণবিক ভর হইল 14 আর 3 17, আর বরন হইল, বরনের কত 11, আর BF3 ক্লোরিন 19, 68। তাহলে বাম দিক থেকে যদি x দূরত্বে ধরে নেই, x দূরত্বে মনে করি এই স্থানে মিলিত হবে। তাহলে ডান দিক থেকে হবে টোটাল দূরত্ব দেওয়া আছে 18, তাহলে 18 মাইনাস x, তাহলে আমরা জানি R1 মাইনাস R1 ডিভাইডেড R2 সমান রুট ওভার M2 বাই M1 সমান, তাহলে ব্যাপন হার দূরত্বের সমানুপাতিক, মানে ব্যাপন হার যত বেশি হবে তত দূরত্ব অতিক্রম করবে, হবে x বাই 18 মাইনাস x। এটাকে যদি 1 ধরে নেই, এটাকে 2 নেই, M2 হলো অ্যামোনিয়ার আণবিক ভর 17, M1 হলো 68, x 18 মাইনাস x। এখান থেকে x আমাদের ক্যালকুলেশন করে বের করলে হয়ে যাবে। আজান দিতেছে, 2 মিনিট ব্রেক দেই।
তাহলে এখানে দেখি কত আসতেছে। root over 17 divided 68, তাহলে 0.5 x by 18 minus x যদি গুণ করে দেই তাহলে এখানে আসে 9 0.5x x সমান x এক পাশে নিয়ে গেলে 1.5x সমান 9, তাহলে x সমান আসতেছে 9 divided 1.5, তাহলে 6, তাহলে 6 সেন্টিমিটার দূরে বালিগাছটা আলো গাছটির সাথে মিলে যাবে। এটা আগেই করানো হয়ে গিয়েছিল। এর আগেটা ছিল HCl আর অ্যামোনিয়া। এখন নেক্সট মেথড আছে। নেক্সট ঘ নম্বর বলা আছে উদ্দীপকে গ্যাস দ্বয় গ্যাসীয় যৌগদ্বয় কোন মতবাদের আলোকে অ্যাসিড ও ক্ষারক হিসাবে চিহ্নিত করা যায় তা বিশ্লেষণ করো। তাহলে একটা হলো BF3 একটা NH3। তাহলে BF3 NH3, নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে আমরা জানি 5টা ইলেকট্রন থাকে, 5টার মধ্যে 3টে ইলেকট্রন হাইড্রোজেনের সাথে শেয়ার করে আর 2টা ইলেকট্রন অবশিষ্ট থাকে। আর বোরন BF3 এর ক্ষেত্রে বোরনের ইলেকট্রন হলো 5টা, তাহলে 2 3 ইলেকট্রন বিন্যাস, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 3টা। 3টে ইলেকট্রন 3টে হাইড্রোজেনের সাথে যদি শেয়ার করে তাহলে সর্বশেষ কক্ষপথে 6টা ইলেকট্রন থাকে, অর্থাৎ 2টা ইলেকট্রন কম থাকে। 2টা ইলেকট্রন কম থাকার কারণে এর আমরা জানি সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকলে ইলেকট্রন বিন্যাসটি সুস্থিতিশীল হয়। যেহেতু 2টা ইলেকট্রন কম থাকে, অ্যামোনিয়া 2টা ইলেকট্রন বেশি থাকে, তাহলে অ্যামোনিয়া থেকে 2টা ইলেকট্রন যদি এ নেয় তাহলে এও সুস্থিতিশীল হবে আর অ্যামোনিয়া তো আছেই। তাহলে এটা কোন মতবাদ আছে? আমরা জানি যে ইলেকট্রন দান হলো ইলেকট্রন দান এবং ইলেকট্রন গ্রহণ কোন মতবাদের ভিত্তিতে শিক্ষা হয়? লুইস মতবাদ অনুযায়ী। লুইস মতবাদ অনুযায়ী যেটা ইলেকট্রন গ্রহণ করে সেটা হলো লুইস অ্যাসিড, আর যেটা ইলেকট্রন যে যৌগটা ইলেকট্রন দান করে সেটা হলো লুইস ক্ষার। তাহলে 3টা হাইড্রোজেনের সাথে 2টা ইলেকট্রন অবশিষ্ট থাকে। এই 2টা ইলেকট্রন যদি বোরনের সাথে শেয়ার করে তাহলে যৌগটা হবে এরকম। তাহলে এরও 8টা ইলেকট্রন থাকলে এরও 8টা ইলেকট্রন থাকে। তাহলে BF3 হলো লুইস ক্ষার।
লুইস খারক আর এনএস সরি বিএফ3 লুইস অ্যাসিড যেহেতু ইলেকট্রন গ্রহণ করেছে মুক্তদের ইলেকট্রন গ্রহণ করেছে এই জন্য বিএফ3 লুইস অ্যাসিড আর এনএস3 লুইস খারক। তাহলে কোন মতবাদ অনুযায়ী অ্যাসিড ক্ষারক হিসেবে চিহ্নিত করা যায়? লুইস মতবাদ অনুযায়ী। লুইস মতবাদের আলোকে নেক্সট ইজ সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড। সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ডগুলো হলো পিএইচ, খরতা খরতা ডিও, বিওডি, সিওডি, টিডিএস। তাহলে প্রথমে আসে পিএইচ। পিএইচ হলো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। ফার্স্ট পিএইচ, পিএইচ হলো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম হলো পিএইচ। পিএইচ আমরা জানি 7 হলো নিরপেক্ষ যৌগগুলোর ক্ষেত্রে 7, আর যখন 7 থেকে বড় হবে তখন সেটা হবে ক্ষারক, আর 7 থেকে যখন কম হবে সেটা হবে অ্যাসিড। খরতা দুই ধরনের হতে পারে, স্থায়ী খরতা ও অস্থায়ী খরতা। স্থায়ী খরতা, অস্থায়ী খরতা। এখন স্থায়ী খরতাটা কি? স্থায়ী খরতাটা হলো যখন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম অথবা আয়রনের পানিতে যখন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের ক্লোরাইড বা সালফেট যুক্ত, সালফেট আয়ন যুক্ত থাকে, ক্লোরাইড অথবা সালফেট। স্থায়ী খরতা হলো পানিতে যখন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম অথবা আয়রনের সাথে ক্লোরাইড বা সালফেট যুক্ত থাকে, মানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের ক্লোরাইড বা সালফেট লবণ যখন পানিতে যুক্ত থাকে তখন সেটা স্থায়ী খরতা। যেমন ক্যালসিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, আয়রন ক্লোরাইড, আয়রন সালফেট, এগুলো যুক্ত থাকলে স্থায়ী খরতা। স্থায়ী খরতাটা দূর করানো একটু টাফ, তবে অস্থায়ী খরতাটা হলো যখন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের বাইকার্বনেট আয়ন যুক্ত থাকে। যখন পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের বাইকার্বনেট আয়ন যুক্ত থাকে তখন সেটা হলো অস্থায়ী খরতা। অস্থায়ী খরতা দূর করা একটু ইজি, এটাকে হিট দিলেই অস্থায়ী খরতা দূর করে। এই খরতার কারণে পানিতে সাবানের ফেনা বাঁধতে বাধা দেয়, মানে ফেনা তৈরি হয় না খরতার জন্য। ডিও মানে ডিও
ডিও হলো ডিসলভড অক্সিজেন অক্সিজেন ডিসলভড অক্সিজেন মানে পানিতে কতগুলো অক্সিজেন দ্রবীভূত অবস্থায় থাকে সেগুলো হলো ডিও। মানে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ হলো ডিও। তাহলে পানিতে যতগুলো দ্রবীভূত অক্সিজেন থাকে তাকে ডিও বলে। ডিও যদি সংজ্ঞা আসে তাহলে পানিতে দ্রবীভূত অক্সিজেনকে বা অক্সিজেনের যে পরিমাণটা সেটা হচ্ছে ডিও। নেক্সট বিওডি। বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। ডিওটা হলো বিওডিটা হলো যে পানিতে যতগুলো জৈব দূষক থাকে এই জৈব দূষকগুলো ভাঙতে যতগুলো বা যত যত ঘনমাত্রা বিশিষ্ট বা যত মোল বলতে পারি যতগুলো অক্সিজেন লাগে বা প্রয়োজন সেটাই হলো বিওডি। তাহলে পানিতে উপস্থিত জৈব দূষকগুলো ভাঙতে যতগুলো অক্সিজেন প্রয়োজন সেটা হলো বিওডি। আর সিওডিটা হলো সিওডি হলো যে পানিতে যে জৈব ও অজৈব দূষকগুলো থাকে সেগুলো ভাঙতে বা নষ্ট করতে যতগুলো অক্সিজেন প্রয়োজন। তাহলে বিওডিটা হলো শুধু জৈব দূষক ভাঙতে যতগুলো অক্সিজেন প্রয়োজন হয় আর সিওডিটা হলো জৈব ও অজৈব দূষক ভাঙতে যতগুলো অক্সিজেন প্রয়োজন হয়। তাহলে শুধু জৈব দূষক ভাঙতে যতগুলো অক্সিজেন প্রয়োজন হয় সেটা হলো বিওডি আর সিওডিটা হলো জৈব অজৈব। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে সিওডিটা বড় বিওডিটা ছোট। অতএব বলা যায় যে বিওডি লেস দেন সিওডি মানে বিওডি সিওডি থেকে ছোট। আবার টিডিএস এখন টিডিএস টিডিএসটা হলো যে পানিতে দ্রবীভূত কঠিন পদার্থ মানে যতগুলো কঠিন পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে সেটা হলো টিডিএস। মানে টিডিএস হলো টোটাল dissolved solid মানে পানিতে যতগুলো কঠিন পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে সেটা হলো টিডিএস।
তাহলে এখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত পানির গ্রহণযোগ্য মানদণ্ডগুলো দেওয়া আছে, এগুলো এমসিকিউতে আসে, সেই জন্য স্যারটা তুলে নিয়েছি। পিএইচ হলো পিএইচ এর মান 6.5 থেকে 8.5, ডিও 5.5 থেকে 6 ppm, বিওডি হলো 6, সিওডি হলো 10, টিডিএস হলো 500 ppm, আর ক্যালসিয়ামের ক্ষমতা হইতেছে 100 ppm, ম্যাগনেসিয়াম 150, সোডিয়াম ক্লোরাইড 500। এরপর বিওডি এর বিভিন্ন মান দেওয়া আছে, মানে কোনটা মান হলে বুঝবো আমরা পানি যে ভালো না খারাপ। যখন বিওডি এর মান 1.2 হবে তখন বুঝবো যে পানিটা খুবই ভালো। যখন 3 ppm হবে তখন মোটামুটি ভালো। যখন যখন 6 হবে তখন অনুমোদিত দূষণের মাত্রা, যখন 10 হবে তখন দূষণের মাত্রা খারাপ, 20 হলে দূষণের মাত্রা খুবই খারাপ। তাহলে এগুলো আমরা মুখস্থ করে নেব এমসিকিউ এর জন্য। উইংক্লার আয়োডোমেট্রিক পদ্ধতি। উইংক্লার আয়োডোমেট্রিক পদ্ধতিতে এখানে প্রথমে খালি মাধ্যমে ম্যাগনেসিয়াম সালফেট এর ম্যাগনেসিয়াম আয়নকে পানির ডিও দ্বারা জারিত করে হাইড্রেটেড ম্যাঙ্গানিজ অক্সাইডে পরিণত করা হয়। তাহলে প্রথমে কি করা হয় যে ম্যাগনেসিয়াম পারম্যাঙ্গানেট আছে, মানে ম্যাগনেসিয়াম সালফেটের যে ম্যাগনেসিয়াম আয়নটা আছে সেটাকে ডিও দ্বারা জারিত করে। ডিও মানে ডিজলভড অক্সিজেন, যতগুলো অক্সিজেন দ্রবীভূত অবস্থায় থাকে এটা ক্ষারীয় মাধ্যমে, মানে ক্ষার মাধ্যমে, তাহলে ওএইচ থাকবে ক্ষার মাধ্যমে। তাহলে উৎপন্ন হবে এখান থেকে 2 মোল MnOOH2, এটা হলো হাইড্রেটেড ম্যাঙ্গানিজ অক্সাইড, মানে ম্যাঙ্গানিজ অক্সাইড হাইড্রেটেড। তাহলে নামটা লিখে দিই পাশে যে হাইড্রেটেড ম্যাঙ্গানিজ অক্সাইড। তাহলে সমাধান যদি করি তাহলে 2 দুগুণে 4, এখানে 4টা OH মাইনাস হবে, অক্সিজেন এখানে 2টা, ম্যাঙ্গানিজ 2টা। তারপর নেক্সটে আবার অম্লীয় মাধ্যমে ম্যাঙ্গানিজ অক্সাইড দ্রবীভূত হয়ে সবল জারক Mn4+ আয়ন উৎপন্ন হয়, যা সোডিয়াম আয়োডাইডের আয়োডিন আয়ন জারিত করে মাত্রিকভাবে আয়োডিন মুক্ত করে। মানে এটাকে যদি এই যে MnOOH2 মানে হাইড্রেটেড ম্যাঙ্গানিজ অক্সাইডটাকে আবার যদি অ্যাসিডিক মাধ্যমে হাইড্রোজেন আয়োডাইড, মানে হাইড্রোজেন আয়োডাইড আয়োডিন থাকবে, সেই আয়োডিনের সাথে বিক্রিয়া করলে উৎপন্ন হবে ম্যাঙ্গানিজ আয়ন, আয়োডিন, সাথে উৎপন্ন হবে পানি। তাহলে এখানে যে হাইড্রেটেড ম্যাঙ্গানিজ অক্সাইড আছে সেটা হাইড্রোজেন আয়ন, মানে অ্যাসিডিক মাধ্যমে আয়োডিনের সাথে, মানে হাইড্রোজেন আয়োডাইড, সেখানে যে আয়োডিন আয়নটা আছে তার সাথে বিক্রিয়া করে ম্যাঙ্গানিজ আয়ন, আয়োডিন, পানি উৎপন্ন করবে। তাহলে এখানে যদি সমতা বলি, সমতা করলে বিক্রিয়াটা আসবে, এখানে 2 মোল ছিল, তাহলে 2 মোল ম্যাঙ্গানিজ হবে, আর
অক্সিজেন ছিল এইখানে 4 মোল, এখানে 1 মোল, 5 মোল। এখানে ছিল 4, এখানে 2, 6 মোল। তাহলে 6 মোল পানি উৎপন্ন হবে। তাহলে হাইড্রোজেন আছে এদিকে 6 দুগুণে 12টা, এদিকে 8 আর 4 12টা, ঠিক আছে। আয়োডিন এখানে একটা, এখানে 2টা, তাহলে এখানে সামনে একটা 12। তবে আর কোথাও এখানে এখানে 2 মোল আয়োডিন উৎপন্ন হবে। 2 মোল আয়োডিন উৎপন্ন হওয়ার জন্য মানে 1 মোল হাইড্রেটেড ম্যাঙ্গানিজ অক্সাইড যখন আর কি জারিত করবে তখন 1 মোল আয়োডিন উৎপন্ন হবে। 2 মোলের জন্য 2 মোল আয়োডিন উৎপন্ন হবে। তাহলে এখানে 4 মোল ম্যাঙ্গানিজ। তাহলে আমরা যখন তৃতীয় অধ্যায় পড়বো তখন ক্লিয়ার হবে বিষয়টা। এখন আপাতত মনে রাখলে হবে, সমস্যা নেই। এখানে যে আয়োডিনটি উৎপন্ন হলো, এই 2 মোল আয়োডিন আবার সোডিয়াম থায়োসালফেট যে আছে, সেই থায়োসালফেট আয়নের সাথে যদি বিক্রিয়া করে তাহলে S4O6 2 মাইনাস আর আয়োডিন আবার উৎপন্ন হবে। আয়োডিন আয়ন উৎপন্ন হবে। তাহলে আয়োডিন এখানে 1 মোলের সাথে আবার এখানে 2 মোল বিক্রিয়া করে, তাহলে 2 মোলের সাথে এখানে 4 মোল আসবে। বিক্রিয়াটা জাস্ট আপাতত মনে রাখি। তাহলে আয়োডিন উৎপন্ন হবে 4 মোল। এখান থেকে বিক্রিয়াটা থেকে আমরা কি পাইলাম, মানে জাস্ট কোন বিষয়টা মনে রাখবো, মনে রাখবো যে 4 মোল মানে SO3 থায়োসালফেট, 2 মোল অক্সিজেন, 2 মোল H2 মানে হাইড্রোজেনের সাথে মানে I2 হাইড্রোজেন কিসের আয়োডিন, সরি আয়োডিনের সাথে বিক্রিয়া করে। আবার এইখান থেকে এই যে এই 4 মোল থায়োসালফেটটা আবার তাহলে বলা যায় যে 1 মোল অক্সিজেন, মানে 1 মোল অক্সিজেন থেকে আসলে 2 মোল এই ম্যাঙ্গানিজ অক্সাইড উৎপন্ন হয়েছে 1 মোল অক্সিজেনের থেকে। তারপর তো সেখান থেকে 2 মোল হাইড্রোজেন উৎপন্ন হয়েছে। মানে এখান থেকে আমরা লিখতে পারি, নতুন একটা পেজ নেই, তাহলে এইখান থেকে আমরা লিখতে পারবো যে 1 মোল অক্সিজেন থেকে 2 মোল, এটা তার মানে 2 মোল থেকে আবার 2 মোল আয়োডিন উৎপন্ন হয়েছে। তাহলে 1 মোল অক্সিজেন সমান লিখতে পারবো 2 মোল আয়োডিন ইকুইভ্যালেন্ট, মানে 1 মোল অক্সিজেন ইকুইভ্যালেন্ট 2 মোল আয়োডিন লিখতে পারবো। মানে 1 মোল অক্সিজেন থেকে 2 মোল আয়োডিন উৎপন্ন হয়। আবার 2 মোল আয়োডিন আবার কত মোল, 4 মোল S2O3 মানে থায়োসালফেট আয়নের সাথে বিক্রিয়া করে। তাহলে এই 2 মোল আবার সমান লিখতে পারি 4 মোল S2O3 2 মাইনাস, মানে 1 মোল অক্সিজেন, মানে এখানের এই তিনটে বিক্রিয়ার মূল আসলে এখানে এটা দিয়ে আসলে মেয়াদ আছে একটা, যে এইখান থেকে থায়োসালফেট আয়নটা যদি মোল সংখ্যা থাকে আমরা অক্সিজেনের মোল সংখ্যা পাবো, আবার হাইড্রোজেনের মানে মানে আয়োডিনের মোল সংখ্যা পাবো। মানে যেটা লাগবে আমরা বের করে নিতে পারবো এখান থেকে। থায়োসালফেট থেকে অক্সিজেন পাবো, অক্সিজেন থেকে থায়োসালফেট পাবো,
এটা জাস্ট মনে রাখি, এইখানেই অ্যাড করে দিই। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো যে 1 মোল অক্সিজেন ইকুইভ্যালেন্ট, এই লাইনটা জাস্ট মনে রাখবে এখান থেকে। আর যদি কোথাও আসে যে উইংক্লার আয়োডাইমেটিক পদ্ধতির বিক্রিয়াগুলো লেখো, তাহলে এই তিনটে বিক্রিয়া লিখতে হবে। 1 মোল অক্সিজেন ইকুইভ্যালেন্ট 2 মোল আয়োডিন ইকুইভ্যালেন্ট 4 মোল H2O3 মাইনাস। এই লাইনটা জাস্ট মনে রাখবে। এখান থেকে এখানে 2 মোল আয়োডিন, 2 মোল আয়োডিন ইকুইভ্যালেন্ট লিখতে পারবো 4 মোল H2O3। তাহলে অক্সিজেনের আমরা যদি মোল সংখ্যা পাই, বা আয়োডিনের মানে অক্সিজেনের মোল সংখ্যা যত, আয়োডিনের মোল সংখ্যা তার 4 গুণ। নেক্সট এখানে একটা মেথড বলা আছে যে একটি জলাশয়ের 1 লিটার আয়তনের নমুনা পানি থেকে নেওয়া 500 মিলিলিটার পানির সঙ্গে পর্যাপ্ত আয়োডাইড লবণ যোগ করলে বিমুক্ত আয়োডিনকে টাইট্রেশন করতে 8 মিলিলিটার 0.011 মোলার সোডিয়াম থায়োসালফেট দ্রবণ প্রয়োজন হয়। আবার 500 মিলিলিটার নমুনা পানির সঙ্গে পর্যাপ্ত পরিমাণ অণুজীব যোগ করে বালতি রাখার পর অণু পরীক্ষায় বিমুক্ত আয়োডিনকে টাইট্রেশন করতে 3.4 ml সোডিয়াম থায়োসালফেট দ্রবণ লাগে। তাহলে বলছে যে পানিতে পানির নমুনার বিওডি হতো। এখন বিওডিটা কিভাবে বের করবো? বিওডিটা এখানে যেটা বের করবো যে এই বিওডি সমান এখানে আসবে যে আগে পানিতে দ্রবীভূত যত অক্সিজেন ছিল, মানে আগে ডিজলভড অক্সিজেন যত ছিল, এটা থেকে পরবর্তীতে মানে দ্রবীভূত অক্সিজেন গুলো বাদ দিলে যতটুকু অক্সিজেন আর কি ওই জৈব দূষকগুলোকে ভাঙতে প্রয়োজন হয়েছে, মানে অণুজীবগুলো যে আছে এই অণুজীবগুলোকে আগে যতগুলো অক্সিজেন ছিল আর অণুজীবগুলো ভাঙার পর যতগুলো অক্সিজেন আছে, তাহলে দুইটা যদি বিয়োগ করি তাহলে কতগুলো অক্সিজেন বা কত মোল অক্সিজেন এই অণুজীবগুলো ভাঙতে ব্যবহৃত হয়েছে এটা আমরা পাবো। মানে এখান থেকে আমরা প্রথমে বের করি পূর্বে কতগুলো অক্সিজেন ছিল। এখন অক্সিজেন আর থায়োসালফেটের মধ্যে আমরা সম্পর্ক কি বললাম যে 1 মোল অক্সিজেন ইকুইভ্যালেন্ট হলো 4 মোল H2O3 2. তাহলে এখান থেকে যদি অক্সিজেনের পরিমাণটা বের করি, ডিও ইনিশিয়ালটা আসবে, মানে পূর্বে কতগুলো অক্সিজেন দ্রবীভূত অবস্থায় ছিল এটাকে মোলকে যদি মোলে প্রকাশ করি তাহলে আমরা জানি n সমান sd, মানে অবশ্যই এর আগে এটা পড়েছে অনেকে, মানে তৃতীয় অধ্যায়ে যারা পড়ছো অবশ্যই পড়ছো, যারা পড়ো নাই মনে রাখবে মোল সংখ্যা হলো এই যে ঘনমাত্রা গুণ আয়তন। আমরা ঘনমাত্রা সমান কি
n বাই v মানে ঘনমাত্রার একক হলো মোল পার লিটার, মানে মোল মানে মোল সংখ্যাকে যদি লিটার মানে আয়তন দ্বারা ভাগ করি তাহলে ঘনমাত্রা পাবো। তাহলে এখান থেকে n সমান sv আসতেছে কত? তাহলে এই ডিও ইনিশিয়াল মানে পূর্বে যতগুলো অক্সিজেন ছিল সেটা কি হয়ে পাবো, যে ছড়িয়ে মানে থায়োসালফেট যতগুলো আছে তার 4 ভাগের 1 ভাগ মানে 1/4 কত মোল হবে sv। s হলো 0.011 মোলার, v আয়তন হলো 8 মিলিলিটার। তাহলে মিলিলিটার থেকে লিটারকে বানাতে 11 দ্বারা ভাগ, এত মোল আমরা পাবো। তাহলে এত মোল পাবো, তাহলে কত মোল আসতেছে? এখান থেকে আসতেছে 0.25 গুণন 0.011 গুণন 8 গুণন 10 to the power -3 আসতেছে 0.00022 মোল। এখন যে পরবর্তীতে মানে অণুজীবগুলো ভাঙার পর 5 দিন পর কতগুলো অক্সিজেন থাকবে, তখন ডিও ফাইনালটা মানে 5 দিন পর কতগুলো অক্সিজেন থাকবে, তাহলে সেম ভাবে 1/4 S1V1 মানে SV। S হলো এখানে ঘনমাত্রা, সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা পূর্বেরটাই, কারণ ঘনমাত্রার এখানে তো চেঞ্জের কথা বলেনি। তাহলে ঘনমাত্রা যত ছিল তত, জাস্ট শুধু চেঞ্জ হয়েছে মানে আয়তন কত হয়েছে 3.4 into 10 to the power -3। তাহলে কত আসতেছে 0.25 গুণন 0.011 গুণন 3.4 into 10 to the power -3। এখান থেকে আসতেছে যে 9.35 into 10 to the power -6 এত মোল। তাহলে পূর্বে যতগুলো ছিল পরে যতগুলো হবে, তাহলে দুইটা যদি আমরা বিয়োগ করি তাহলে কতগুলো অক্সিজেন থাকবে সেটা আমরা পাবো, মানে সেটা হবে আমাদের বিওডি। তাহলে অক্সিজেন থেকে এখানে আমরা তাহলে দুইটা যদি বিয়োগ করি কত মোল অক্সিজেন থাকবে, সেটাকে যদি মোল সংখ্যাকে আমরা আণবিক ভর, অক্সিজেনের আণবিক ভর 12 দ্বারা 32 দ্বারা গুণ করলে আমরা পাবো ইয়েতে পাবো মানে গ্রামে পাবো। তাহলে একবারে ডিরেক্ট করে যদি এইখানেই আমরা করতে পারতাম, দেখি এখানে করে নেই। তাহলে এত মোলকে যদি আমরা আণবিক মাত্রা গুণ দেই তাহলে আমরা পাবো কিসে, গ্রামে পাবো। তাহলে গ্রাম থেকে মিলিগ্রামে, তাহলে এখানে যে মোল সংখ্যাটা আছে মোল সংখ্যাটা আমরা পাবো কিসে, মানে মোল সংখ্যা থেকে মিলিগ্রামে পেলাম, যে গ্রাম আছে গ্রাম থেকে, ও গ্রামকে 1000 দ্বারা গুণ দিলে মিলিগ্রামে হবে। এখানে নেক্সট কি করব, আমাদের দরকার যে এই যে বিওডি একটা আছে আমরা পিপিএম এ ইউজ করব, মানে পিপিএম
তাহলে পরিমাণগত রসায়ন পড়েছে ppm হলো পার্টস পার মিলিয়ন, মানে এটাকে যদি ভাঙি তাহলে আসবে মিলিগ্রাম পার লিটার, মানে পার লিটারে কত মিলিগ্রাম আছে সেটা। তাহলে আমাদের মিলিগ্রাম পার লিটার, তাহলে পার লিটারে যদি আমরা বের করি সেটা কিসে আসবে, মানে পার লিটারে বের করতে চাইলে আমাদের তাহলে ppm হলো মিলিগ্রাম পার লিটার। তাহলে পার লিটার, এটাকে যদি আমরা লিটার দ্বারা ভাগ করি কত লিটারে আছে, এই লিটার দ্বারা ভাগ করলে আমরা পাবো এখানে কত লিটারে ছিল, আয়তন কত আছে, আয়তন 50 মিলিলিটার নোংরা পানি নিয়েছে, তাহলে 50 মিলিলিটার। এখানে যদি করি তাহলে 50 মিলিলিটার মানে লিটার আনতে গেলে কত হবে, 0.005, 1000 দ্বারা যদি ভাগ করে 0.05 আসবে। তাহলে ভাগ করলে কত আসে, হুম 0.25 গুণন 0.011 গুণন 8 into 10 to the power minus 3 গুণন 32 into 10 to the power 3 ভাগ হবে 0.05। তাহলে এই মানটা আসতেছে আমার ডিরেক্ট ppm এ নিলাম 14.08 ppm। তাহলে কি করলাম, প্রথমে S1V1 করলে আমরা পাবো মোল সংখ্যা, SV করলে আমরা পাবো মোল সংখ্যা। এখন মোল সংখ্যাকে আণবিক ভর দ্বারা গুণ করলে গ্রামে পাবো। এখন গ্রামকে যদি 1000 দ্বারা গুণ করে মিলিগ্রাম পাবো, মিলিগ্রামকে যদি আমরা আয়তন দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো মিলিগ্রাম পার লিটারে, মানে ppm পাবো। তাহলে এইখানে 1/4, এইখানে যে মোল, এইখানে আমরা S1 SV মানে ঘনমাত্রাকে যদি আয়তন দ্বারা গুণ করি তাহলে মোল সংখ্যা পাবো। এখানে মোল সংখ্যা পাওয়ার পর মোল সংখ্যাকে নেক্সটে মোল সংখ্যাকে আণবিক ভর দ্বারা গুণ করি, তাহলে আণবিক ভর দ্বারা গুণ করলে আমরা পাবো গ্রামে। গ্রামকে যদি আমরা 1000 দ্বারা গুণ করলে পাবো মিলিগ্রাম, মিলিগ্রামকে এখন যদি 1000 দ্বারা ভাগ করি, না 1000 দ্বারা কিসে আয়তন দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে মিলিগ্রাম পার লিটারে পাবো, মানে ppm পাবো, ppm। তাহলে এটা যদি অনুরূপ ভাবে করে নেই আসতেছে আমাদের 5.984। এখন যদি আমরা ডিও ইনিশিয়াল ডিভাইডেড ডিও ফাইনাল করি তাহলে আমরা বিওডি পাবো। তাহলে বিওডি সমান ডিও ইনিশিয়াল মাইনাস ডিও ফাইনাল, বিয়োগ করে যদি দুইটা মান তাহলে আসতেছে 14.08 বিয়োগ 5.984, 8.096।
তাহলে 8.096 ppm হলো বিওডি। তাহলে অনেকেই হয়তো এখনো ম্যাথটা বোঝে নেই। এখানে কি করলাম যে পূর্বে কতগুলো অক্সিজেন ছিল, মানে ডিসলভড অক্সিজেন পূর্বে কত ছিল এবং পরে কত সেটা বের করে নিলাম। তাহলে পূর্বেরটা কিভাবে, আগে মোল সংখ্যা বের করলাম, মোল সংখ্যা n সমান এস দি। মোল সংখ্যাকে কি করলাম যে এখানে যদি ডিরেক্ট একটু লিখতে চাই, প্রথমে মোল সংখ্যাকে আমরা আণবিক ভর দ্বারা গুণ করলাম। মোল সংখ্যাকে আণবিক ভর দ্বারা গুণ করলে আমরা পাবো গ্রামে, গ্রামকে আমরা 1000 দ্বারা গুণ করলাম, সেখান থেকে মিলিগ্রামে পেলাম, মিলিগ্রামকে আমরা আয়তন দ্বারা ভাগ করলাম, এখান থেকে আমরা ডিরেক্ট ppm এ পেলাম। প্রথমে মোল সংখ্যা বের করছি, মোল সংখ্যা বের করে দেন আণবিক ভর দ্বারা গুণ করে 1000 দ্বারা গুণ করে মিলিগ্রামে, দেন আয়তন দ্বারা ভাগ করলে পেলাম ppm। এভাবে ডিও ফাইনালটা বের করলাম। নেক্সট ডিওডি সমান ডিও ইনিশিয়াল মাইনাস ডিও ফাইনাল। এখানে 0.05। তাহলে নেক্সট ম্যাথ, 5 লিটার আয়তনের একটি পাত্রে 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস রক্ষিত আছে, বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো এইখান থেকে আমাদের মানে লেকচারের কার্যক্রম 3 লেকচার শেষ বলা যায়, মানে এই অধ্যায় শেষ। এখন আমরা প্র্যাকটিস করব। আমি কিছু সৃজনশীল এবং ম্যাথ অ্যাড করেছি, এগুলো প্র্যাকটিস করেই আমাদের অধ্যায় শেষ। কয়েকটা এমসিকিউ আছে। 5 লিটার আয়তনের একটি পাত্রে 3 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস রক্ষিত আছে। এই গ্যাসে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 12.75 atm চাপ দেয়। গ্যাসটির আয়তন সংশোধন দ্রবক বি এর মান দেওয়া আছে, বলছে ভান ডার ওয়ালস ধ্রুবক এর মান কত। তাহলে আমরা বাস্তব গ্যাসের ক্ষেত্রে ভান ডার ওয়ালস সমীকরণ কি জানি, পি প্লাস এন স্কয়ার এ বাই এ স্কয়ার ইন্টু বি মাইনাস এন বি সমান এন আর টি। তাহলে চাপ হচ্ছে 12.75, মোল সংখ্যা কত, 3 মোল কার্বন ডাই অক্সাইড। তাহলে 3 স্কয়ার এর মান বের করব। আয়তন হচ্ছে 5 লিটার, 5 লিটার 3 মোল, ডি এর মান দেওয়া আছে 0.05 ডিএম কিউব, মানে লিটার পার মোল। এখানে ডিএম কিউব লিটার একই, সমস্যা নাই। এনআরটি 3 মোল, আর লিটার অ্যাটমসফিয়ার এককে 0.0821, তাপমাত্রা কত 25 ডিগ্রি সেলসিয়াস 290। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এর মান জাস্ট বসাই দেব। তাহলে আসতেছে 6.62079। এককটা হলো এটিএম, লিটার স্কয়ার, মোল ইনভার্স। নেক্সট বলছে এই পাত্রের গ্যাসের মোট গতিশক্তি কত। তাহলে এই পাত্রে গ্যাসের মোট গতিশক্তি, গতিশক্তি সমান আমরা একের সমান আমরা জানি 3/2 এনআরটি। তাহলে এখানে তো মোল সংখ্যা দেওয়া নেই, তা আমরা লিখতে পারি যে 3/2 পিভি।
চাপ চাপ কত দেওয়া আছে 1 atm। তাহলে আমরা এখানে গতিশক্তিটাকে যদি জুলে আনতে চাই তাহলে এসআই এককে চাপ 1 atm সমান 1.01325 ইন্টু 10⁵ প্যাসকেল, আর আয়তন হইতেছে 1500 মিলিলিটার। মানে এখানে চাপটা আসতেছে 1.10135 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেলে, আর আয়তন হইতেছে 1500 মিলিলিটার মানে 1.5 লিটার। তাহলে এখানে জাস্ট আমরা ক্যালকুলেটরে বসাই দিলেই গতিশক্তি পেয়ে যাব। নেক্সট বলছে যে গ্যাস দ্বয়ের মিশ্রণে তাদের আংশিক চাপ বের করো এবং মোট চাপ কত। গ্যাস দ্বয়ের যদি এ গ্যাস আর বি গ্যাস মিশ্রণ করি তাহলে মিশ্রণের গ্যাস দ্বয়ের আংশিক চাপ চাইছে এবং মোট চাপ বের করতে বলছে। তাহলে এর যদি দুইটা যদি একখানে করি তাহলে মোট আয়তন আমরা এখান থেকে পাবো। এখান থেকে বি গ্যাসের ক্ষেত্রে আমাদের চাপটা দেওয়া নেই, চাপটা যদি বি গ্যাসের ক্ষেত্রে বের করে নেই যে পিভি সমান এনআরটি, এন সমান ভর ভাগ আণবিক ভর, মানে 0.56 ডিভাইডেড আণবিক ভর। নাইট্রোজেনের 14 দুগুণে 28, 0.0821, তাপমাত্রা হইতেছে 298 কেলভিন, আর এনআরটি ডিভাইডেড বাই ভি আয়তন হইতেছে 800 মিলিলিটার মানে 0.8 লিটার। এখান থেকে আমাদের কত আসতেছে 0.56 ডিভাইডেড 28 গুণন 0.0821 গুণন 298 ডিভাইডেড 0.8, 0.611645 atm। এখন চেয়েছে যে যদি মিশ্রিত করি তাহলে গ্যাস মিশ্রণের আংশিক চাপ মানে এ ও বি এর আংশিক চাপ এবং আর কি টোটাল চাপ চেয়েছে। এটা কিন্তু দুই সিস্টেম করতে পারতাম, প্রথমে মোট চাপটা আমরা বের করে নিয়ে দেন কি করতাম, আমরা যেটা করতাম যে আংশিক চাপ সমান আমরা জানি মোল ভগ্নাংশ গুণন মোট চাপ। এর ক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে মোল ভগ্নাংশ, নাইট্রোজেনের ক্ষেত্রে মোল ভগ্নাংশ বের করে দেন মোট চাপ দ্বারা গুণ করলে বের করতে পারতাম। আরেকটা সিস্টেমে যেটা করতে পারি যে এইখানে এ পাত্রের ক্ষেত্রে যে এ গ্যাস পাত্রের ক্ষেত্রে এর আংশিক চাপ যখন বের করবো এখানে পিভি সমান P1 V1 সমান P2 V2। পূর্বে এ পাত্রটা যখন 1500 মিলিলিটারে ছিল তখন কত চাপ দিয়েছিল, তখন 1 atm চাপ, যখন কত 1500 মিলিলিটার আয়তনে ছিল। কিন্তু যখন মিশ্রিত করা হবে, মিশ্রিত করলে টোটাল পাত্রটাকে শুধু অক্সিজেনটা যে চাপ দেবে সেটা হলো অক্সিজেনের আংশিক চাপ। তাহলে টোটাল আয়তন কত, টোটাল আয়তন হলো 1500 আর 800 2300, ভাগ করলে আমরা এখান থেকে অক্সিজেনের আংশিক চাপটা পেয়ে যাব, মানে 1500 ডিভাইডেড 2300, তাহলে ভাগ করে পাইলাম যে 0.6521
74 atm। এটা হলো অক্সিজেনের মানে এ এর আংশিক চাপ। তাহলে অক্সিজেনের আংশিক চাপ হলো 0.65222174 atm। মানে অক্সিজেনটা যখন 1500 মিলিলিটারের যে চাপটা দিচ্ছিল সেটা হইলো 1 atm। তাহলে যদি মিশ্রিত করি তাহলে টোটাল আয়তন কত? টোটাল আয়তন এখানে 1500 আর 800 2300। তাহলে মিশ্রিত করলে শুধু অক্সিজেনটা যে চাপ দেবে সেটা হলো অক্সিজেনের আংশিক চাপ। তাহলে P1 V1 সমান P2 V2 এর সাহায্যে আমরা করলাম। নেক্সট সেম ভাবে সরি এখানে সেম ভাবে বি এর ক্ষেত্রে P1 V1 সমান P2 V2 এর সাহায্যে আমরা যদি করি বি এর আংশিক চাপ মানে বি গ্যাসটাকে নাইট্রোজেনের আংশিক চাপ যদি ডিরেক্ট দেই P1 V1 সব ডিভাইডেড মানে নাইট্রোজেনের আংশিক চাপ হবে এখানে P1 V1 সমান P2 V2 এর সাহায্যে নাইট্রোজেনের আংশিক চাপ হবে P1 V1 ডিভাইডেড বাই V2 বলতে এই নাইট্রোজেনের যে চাপটা আছে কত 0.611645 আর নাইট্রোজেনের আয়তন কত 800 মিলিলিটার। এখন ডিভাইডেড বাই টোটাল আয়তন 1500 আর 800 হলো 2300। তাহলে নাইট্রোজেনের আংশিক চাপ এখান থেকে পেয়ে যাব যে 0.611645 গুণন 8800 ডিভাইডেড এইখান থেকে পাইলাম 0.21275 atm। এখন দুইটা যদি আমরা যোগ করি তাহলে টোটাল চাপ পাবো মানে মোট চাপ। তাহলে আমরা পাইলাম যে অক্সিজেনের আংশিক চাপ নাইট্রোজেনের আংশিক চাপ দুইটা যোগ করলে আমরা মোট চাপ পাবো। তাহলে এখান থেকে মোট চাপ আসতেছে 0.86492 atm। তাহলে এভাবে P1 V1 সমান P2 V2 P1 V1 সমান P2 V2 এর সাহায্যে আমরা অক্সিজেন এবং নাইট্রোজেনের আংশিক চাপ বের করে নিলাম। দ্বিতীয় ক্ষেত্রে যে আমরা আরেকভাবে করতে পারতাম সেটা হলো অক্সিজেনের যে আংশিক চাপটা হবে সেটা হবে অক্সিজেনের মোল ভগ্নাংশ গুণন মোট চাপ। তাহলে আমাদের কি করতে হতো আগে মোট চাপটা বের করতে নিত। মোট চাপ কিভাবে বের করতাম? মোট চাপ আমরা পিভি সমান এনআরটি এর সাহায্যে মোট চাপ বের করে নিতাম। কিভাবে? টোটাল আয়তন ভি টোটাল মোল সংখ্যা মানে নাইট্রোজেনের মোল সংখ্যা অক্সিজেনের মোল সংখ্যা যোগ করতে হবে। যোগ করলে আমরা টোটাল মোল সংখ্যা পাবো। তাহলে আগে কি করতে হবে? আগে অক্সিজেনের মোল সংখ্যাটা বের করে নিতে হবে। বের করে নেওয়ার পর এখানে টোটাল মোল সংখ্যার তাপমাত্রা দিলেই মোট চাপ পাবো। অক্সিজেনের মোল ভগ্নাংশ কিভাবে বের করবো? অক্সিজেনের মোল ভগ্নাংশ হলো অক্সিজেনের ভর ডিভাইডেড মানে মোল ভগ্নাংশ কিভাবে বের করবো? মোল ভগ্নাংশ হলো অক্সিজেনের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা। মানে কোন একটা গ্যাসের মোল সংখ্যাকে যদি মোট মোল সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে মোল ভগ্নাংশ আমরা পাবো। এভাবে করবো। তাহলে ওই পদ্ধতিতে বাড়ির কাজ থাকলো তোমাদের হোমওয়ার্ক। নেক্সট ম্যাথে বলছে যে উদ্দীপকে এ গ্যাসটির অণুর গড় গতিশক্তি কত? একটি অণুর গড় গতিশক্তি। তাহলে আমরা গড় গতিশক্তি জানি একটি অণুর গড় গতিশক্তি হলো 3/2 কেটি বা আর ডিভাইডেড বাই এনএ ইন্টু টি। আর ডিভাইডেড বাই এনএ হলো কে 1.38 গুণন 10⁻⁻23। তাপমাত্রা এখানে এ গ্যাসের
তাপমাত্রা কত দেওয়া আছে? 1200 কেলভিন। বসাই দিলেই আমরা পেয়ে যাব। নম্বরে বলছে যে কোন গ্যাসটি বাস্তব গ্যাসের আচরণ করবে? বাস্তব গ্যাসের আচরণ করবে। তাহলে বাস্তব গ্যাসের আচরণ কখন করবে? আমরা জানি যে বাস্তব গ্যাস পিভি ইকুয়াল এনআরটি সূত্র মেনে চলে। তাহলে যে গ্যাসটা পিভি ইকুয়াল এনআরটি মেনে চলবে সেটা বাস্তব গ্যাস না, সরি, মানে আদর্শ গ্যাস পিভি ইকুয়াল এনআরটি সূত্র মেনে চলে। তাহলে যেটা পিভি ইকুয়াল এনআরটি সূত্র মেনে চলবে সেটা হলো আদর্শ গ্যাস। আর বাস্তব গ্যাসের ক্ষেত্রে আমরা জানি পিভি ইকুয়াল জেড এন আর টি। তাহলে এই এন এর মানটা হলো আদর্শ গ্যাসের ক্ষেত্রে এন এর মানটা 1। যদি এন এর মানে জেড এর মানটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেড নাই, মানে অর্থাৎ জেড এর মান 1, তাহলে জেড এর মান যদি আমরা 1 পাই তাহলে গ্যাসটি হবে আদর্শ গ্যাস। যদি 1 না হয় তাহলে গ্যাসটি হবে বাস্তব গ্যাস। তাহলে জেড এর মান বের করে নেই। এ গ্যাসের ক্ষেত্রে বি গ্যাসের ক্ষেত্রে আলাদা হবে। এ গ্যাসের ক্ষেত্রে যদি জেড এর মানটা বের করে নেই তাহলে সাইডে লিখে দেই যে জেড সমান পিভি ডিভাইডেড এন আর টি। তাহলে ডিরেক্ট যদি মানগুলো বসাই দেই যে পিভি পি হলো 24.63, বি হলো আয়তন 1 লিটার ডিভাইডেড এন আর টি। এন হলো মোল সংখ্যা 0.25, আর হলো 0.0821, তাপমাত্রা 1200 কেলভিন। বসাই দিলে এখান থেকে জেটের মানটা পাবো। তাহলে 24.63 ডিভাইডেড 0.25 গুণন 0.0821 গুণন 1200। এখান থেকে জেটের মান পেলাম এ এর ক্ষেত্রে 1। এখন বি এর ক্ষেত্রে আমরা দেখি জেটের মান কত আসে। তাহলে পিভি ডিভাইডেড এনআরটি, পিভি ডিভাইডেড এনআরটি, এন হলো 0.1 আর হলো 0.0821, তাপমাত্রা হলো 300 কেলভিন। 50 গুণন 0.35 ডিভাইডেড 0.1 গুণন 0.0821 গুণন 300। এটা তো অনেক বড় আসে, 7.105। তাহলে যেহেতু জেড ওয়ান এর ক্ষেত্রে মানে মানে জেড এ মানে এর জেড এর মানটা মানে সংকোচনশীল যে গুণাঙ্ক সেটার মান হচ্ছে 1, তাহলে এ অবশ্যই এ হলো আদর্শ গ্যাসের ক্ষেত্রে জেড এর মান 1। তাহলে এ হলো আদর্শ গ্যাস, বি হলো বাস্তব গ্যাস। তাহলে জেড বি যেহেতু 1 না হতে বি গ্যাসটি বাস্তব গ্যাসের আচরণ করবে। তাহলে রাজশাহী বোর্ড 16-তে ম্যাথটা এসেছিল যে সি পাত্রে গ্যাস অণুর সংখ্যা নির্ণয় করো। তাহলে সি পাত্রে গ্যাসের অণুর সংখ্যা চেয়েছে। তাহলে আমরা তো জানি যে পিভি সমান এনআরটি। এখানে এন সমান আমরা জানি এন ডিভাইডেড বাই এন এ আর টি। এখান থেকে আমরা অণুর সংখ্যায় যে এন হলো অণুর সংখ্যা, এন সমান আমরা পাবো যে এন এ পিভি
ডিভাইডেড RT, মানে Na হইতেছে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 ইন্টু 10⁻23। চাপ হইতেছে এখানে চাপ 50 atm, আয়তন হইতেছে 100 লিটার, RT আর হইতেছে 0.0821, তাপমাত্রা হইতেছে 300 ডিগ্রি সেলসিয়াস, মানে 30 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 303 কেলভিন। তাহলে ক্যালকুলেটরে আমরা বসাই দিলেই অনুসংখ্যা পেয়ে যাবো। বলছে স্টপকক খুলে দেওয়া হলে বিভেত্রে মোট চাপে কোনটির প্রাধান্য বেশি থাকবে? তাহলে স্টপকক যদি খুলে দেওয়া হয়, মোট চাপে কোনটির প্রাধান্য, যার আংশিক চাপ বেশি হবে, মানে টোটাল এখানে এলো 500 লিটার, 50 লিটার, এখানে এলো 100 লিটার। তাহলে 50 লিটার 100 লিটার, এই 50 লিটারে চাপ দিল 200 atm, তাহলে 150 লিটারে কত এটিএম দিবে? এই চাপটা এর এর আংশিক চাপ যদি বের করি, দেন বি সি এর আংশিক চাপ যদি এভাবে বের করি যে 150 লিটারে সি কত চাপ দিবে, সেখান থেকে আমরা মোট চাপ মানে সি এর আংশিক চাপ পাবো, এ এর আংশিক চাপ পাবো। যেটা তো যার আংশিক চাপ বেশি হবে সে অবশ্যই বেশি চাপ দিবে, মানে মোট চাপে তার প্রাধান্য অবশ্যই বেশি থাকবে। তাহলে আমরা জানি যে P1 V1 সমান P2 V2। এইখান থেকে যদি এ এর আংশিক চাপটা বের করে নেই, তাহলে এর মানে 50 লিটারের চাপ দিয়েছিল 20 atm, তাহলে টোটাল কত লিটার? 150 লিটারে, মানে P1 V1 ডিভাইডেড বাই V2 করলে আমরা P2 পাবো। এখান থেকে কত আসতেছে? ডিরেক্ট করলাম 6.667 atm। একইভাবে সি মানে সি যে গ্যাসটা, এখানে কার্বন ডাই অক্সাইডের আংশিক চাপ হলো কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেনের আংশিক চাপ। হাইড্রোজেনের একইভাবে 100 লিটারে চাপ দিয়েছিল 50 atm। এখন টোটাল আয়তন কত? 50 আর 100, 150 লিটারের চাপ কত দিবে? 33.333 atm। তাহলে যেহেতু হাইড্রোজেনের আংশিক চাপ বেশি, তাহলে অতএব মোট চাপে হাইড্রোজেনের প্রাধান্য বেশি থাকবে। তাহলে ম্যাথটি তুলে নাও।